নমস্কার, আমি উর্লা। আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বুলেটিন। আইএসএল এর সব খবর তো রয়েছে, সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার। এক সময় মাঠ দাপিয়েছেন, এখন সেই শুভর একমাত্র ঠিকানা বিছানা। করোনাকালীন অবস্থায় সেরিব্রাল অ্যাটাক, সেই থেকে পক্ষাঘাত। দিন যত এগোচ্ছে মাঠ তো দূরের কথা, শুভ জীবনের আশার আলো ক্রমশ নিভে আসছে। প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকরি করলেও এমন পরিস্থিতিতে স্কুলেও যেতে পারছেন না শুভ। বেতনের টাকাও বন্ধের পথে। বাড়িতে একটা মুদি দোকান চালান শুভ দাসের মা, সেই উপার্জনেই কোনো রকমে চলছে তাঁদের জীবন। এমন পরিস্থিতিতে আমাদের আবেদনে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছে ময়দান। এগিয়ে এসেছেন ভারতের প্রাক্তন কিংবদন্তি খেলোয়াড়রা। এমনকি আইএফের মতো সংস্থাও শুভর পাশে থাকার আশ্বাস দিয়েছে। বাইচুং ভুটিয়া থেকে অ্যালভিটো ডিকুনা, আইএম বিজয়ন, এম সুরেশ ও আনচেরির মতো তারকা ফুটবলাররাও এই প্রীতি ম্যাচে সরাসরি অংশগ্রহণের কথা জানিয়েছেন। তাকে ঘিরে সকলের এমন তৎপরতা দেখে আনন্দে আপ্লুত শুভ। স্বপ্নে বুক বাঁধছেন, শুভর চোখে নতুন আশার আলো। আমার তো খুবই ভালো লাগছে যে আজকে বাইচুং দা, সুরেশ দা, এরা সবাই, অ্যালভিটো দা, সবাই আমার পাশে এগিয়ে এসছে। আমার খুবই ভালো লাগছে, আমি কোনোদিনও ভাবতে পারিনি তো এই যে আমার পাশে এসে দাঁড়াচ্ছে, আমি খুব আনন্দিত। এবার মনে একটা উৎসাহ জাগছে যে আমি এবার সুস্থ হয়ে হয়তো মাঠে ফিরতে পারবো, এটাই আমার খুব আনন্দ হচ্ছে। ইতিহাস সৃষ্টির দোরগোড়ায় দাঁড়িয়ে মোহনবাগান সুপার জায়ান্ট। এখনও বাকি 3 ম্যাচ, তার আগেই 49 পয়েন্টে পৌঁছে গেছে সবুজ মেরুন। লিগ শিল্ড খেতাব জয় এখন শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা, এটা কি জানেন আইএসএলের এত বছরের ইতিহাসে প্রথম কোনো দল এক সিজনে 49 পয়েন্টে পৌঁছতে পারল? অপ্রতিরোধ্য সবুজ মেরুন এই সিজনে 15টা ম্যাচে জয় পেয়েছে, যেটা আইএসএলের জয়েন্ট মোস্ট উইন বাই এ টিম। আর একটা ম্যাচ জিতলেই এককভাবে এক সিজনে সর্বোচ্চ ম্যাচ জেতার নজির করবে মোহনবাগান। এমনকি গোল না খাওয়ারও রেকর্ড গড়ে ফেলল মলিনার দল। এই সিজনে এখনও 13টা ক্লিন সিট রেখে আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ ক্লিন সিটের রেকর্ড গড়ে ফেলল মোহনবাগান। মোহনবাগান যা ফুটবল খেলছে, তো আমার মনে হয় না যে এই লিগ সিলটাকে আটকাতে পারবে। আর যে লেভেলের ফুটবল খেলছে অসাধারণ। আর প্রত্যেকটা প্লেয়ার, তুমি একটা দুটো প্লেয়ার নয়, প্রত্যেকটা প্লেয়ার ভালো ফুটবল খেলছে। প্লেয়াররাই মেন। কোচ দেখো, কোচ আছে ঠিক আছে, কিন্তু প্লেয়াররা যে খেলছে এটা সব থেকে বড় জিনিস। এরা না খেললে হয়তো আজকে সাফল্য আসতো না। চ্যাম্পিয়ন হতে চলেছে মোহনবাগান। লিডিং ফ্রম দ্য ডিফেন্স অধিনায়ক সুভাশিস বোস। ইতিমধ্যেই ভারতীয় ফুটবলকে তাক লাগিয়েছে মোহনবাগান ডিফেন্স। সবুজ মেরুন দুর্গকে রক সলিড রেখে গোলও করে গেছেন বাগান ডিফেন্ডাররা। এখনও পর্যন্ত 21 ম্যাচের মধ্যে 13টা ম্যাচে গোলই খায়নি মোহনবাগান ডিফেন্স। উপরন্তু উপরে উঠে গিয়ে 14টা গোল করেছে বাগান ডিফেন্ডাররা, সঙ্গে গোলের জন্য অ্যাসিস্টও করেছে 8টা। এর মধ্যে সুভাশিস নিজেই করেছেন 6টা গোল, সঙ্গে একটা অ্যাসিস্টও রয়েছে বাগান অধিনায়কের। ব্যাক টু ব্যাক লিগ শিল্ড খেতাব জিতে যেমন ইতিহাস সৃষ্টি করতে চলেছে মোহনবাগান, সেই দুবারের সাফল্যের সবুজ মেরুন অধিনায়ক কিন্তু বাংলার সুভাশিসই। মোহনবাগানের সোনালী ইতিহাসের পাতায় যে এবার নিজের নামটাও খোদাই করে রেখে দিতে চলেছেন সুভাশিস। দেখো, প্রথমত অনেক দিন ধরে খেলছে, এক্সপিরিয়েন্স এবং ও লিড করার ওর ক্ষমতা আছে। আর সবথেকে বড় কথা, আমরা জানি মোহনবাগান ইভেন্টের যে প্রেশারটা, চাপ নেওয়া, সেইটা চাপের মধ্যে এত ভালো ম্যাচ খেলছে। সেকেন্ড হচ্ছে, দেখো ওর মধ্যে আমার মনে হয় আর একটা বাড়তি তাগিদ থাকতে পারে যে ন্যাশনাল টিমে যেমন ডাক পাচ্ছে না, একটা ব্যাপার থাকে না, ওইটা একটা তাগিদ ওকে দিচ্ছে যে ন্যাশনাল টিমে রেগুলার হতে হবে, তার জন্য ওকে বাড়তি উদ্দীপনা দিচ্ছে, ভালো খেলতে হবে। তার থেকে বড় কথা, একটা ডিফেন্ডার যখন গোল পায়, দেখো অনেক সময় মোহনবাগান এমন কিছু ম্যাচ গেছে স্ট্রাগল করেছে, পয়েন্ট পায়নি। বাট একটা ডিফেন্ডার সে রক্ষণ সামলে আবার আক্রমণ গিয়ে গোলও করছে, এটা একটা বাড়তি পাওনা। এই যে পয়েন্ট গুলো এনে দিচ্ছে না, গুরুত্বপূর্ণ পয়েন্ট, তুমি তো সবসময় পয়েন্ট দিয়ে যদি বিচার করো, আউটস্ট্যান্ডিং। আমি বলবো এই বছর ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার। বিশাল ক্যাচকে বলছি ডিফেন্সে, কিন্তু সুভাশিসও ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার। ওড়িশা ম্যাচের আগে একদিনের ছুটি মোহনবাগান ফুটবলারদের। ম্যাচটা জিতলেই সকলে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে সবুজ মেরুন। তাই রিল্যাক্সেশন নয়, তরতাজা হওয়ার জন্যই এই ছুটি ফুটবলারদের। যদিও সোমবার সকালেই পায়ের স্ক্যান করা হয় মনবীরের। কেরল ম্যাচে ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় মনবীরকে। পরের ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা 24 ঘন্টার মধ্যেই জানা যাবে সেটা। এদিকে সাহাল আব্দুল সামাদও পুরোপুরি ফিট না হলেও আশিস রায় ফিট হয়ে উঠেছেন। ওড়িশা ম্যাচে সম্ভবত পাওয়া যাবে তাকে। গঙ্গাবক্ষে নৌকা বিহার, সঙ্গে বাদাম ভাজা, এভাবেই একদিনের ছুটি কাটালেন জেসন কামিংস। আসলে ভ্যালেন্টাইন্স ডেটা তো কেটে গেছিল কেরল বধের ছক কষতেই। তাই ছুটি পেয়েই স্ত্রীকে নিয়ে পোস্ট ভ্যালেন্টাইন সেলিব্রেশন কামিংসের। প্রিন্সেপ ঘাটের পরন্ত বিকেলে স্ত্রীর সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করলেন মোহনবাগান তারকা। মোহনবাগানের হাতে শিল্ড ওঠা এখন সময়ের অপেক্ষা, কিন্তু কবে উঠবে সবুজ মেরুন ফুটবলারদের হাতে শিল্ড? আগামী 6 এপ্রিলই মোহনবাগান ফুটবলারদের হাতে উঠতে চলেছে শিল্ড। প্রথম সেমিফাইনাল শুরু হওয়ার আগেই শিল্ড চ্যাম্পিয়নের ট্রফি উঠবে মোহনবাগান ফুটবলারদের হাতে।
যদিও শেষ ম্যাচে কেরালাকে হারানোর পরই কার্যত শিল্ড জয় পাকা করে ফেলেছে মোহনবাগান। ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে জিতলে সরকারিভাবে মলিনার দল শিল্ড চ্যাম্পিয়ন। তবে সেই ম্যাচে নামার আগেও শিল্ড জয় হয়ে যেতে পারে সবুজ মেরুন ব্রিগেডের। আগামী 22শে ফেব্রুয়ারি কেরালার বিরুদ্ধে নামবে এফসি গোয়া। সেই ম্যাচে যদি গোয়া হেরে যায় তবে ওড়িশার বিরুদ্ধে নামার আগেই মোহনবাগান শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। যুব ভারতীতে চ্যাম্পিয়ন হয়ে মাঠে নামবেন শুভাশিস ম্যাকলরেনরা। গত 15 তারিখ মোহনবাগানে কার্যকরী কমিটির সভা থাকলেও তা পিছিয়ে গিয়েছিল। আগামী শনিবারই মোহনবাগানে হতে চলেছে সেই বৈঠক। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত হঠাৎই অসুস্থ হয়ে পড়ার ফলে সেই বৈঠক পিছোতে হয়েছিল। আপাতত তিনি খানিকটা সুস্থ, তবে বিশ্রামে রয়েছেন মোহনবাগান সচিব। আগামী শনিবারই কার্যকরী কমিটির বৈঠকের দিন নির্ধারিত হয়েছে। শোনা যাচ্ছে সেদিনই মোহনবাগানের নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এই বৈঠকে। ইস্টবেঙ্গলে খারাপ অবস্থার জন্য দায়ী কার্লেস কোয়াদ্রাতি। নাম না করেই মোহামেডান ম্যাচ জিতে উঠে বললেন ইস্টবেঙ্গলের বর্তমান কোচ অস্কার ব্রুজো। তার মতে মরশুমের প্রথম দিকে দল টানা না হারলে সুপার সিক্সে সহজেই ইস্টবেঙ্গল পৌঁছে যেতে পারত। ইস্টবেঙ্গল টানা 6 ম্যাচ হারার পর দায়িত্বে আসেন অস্কার। তাই ড্যামেজ কন্ট্রোল হলেও লাল হলুদকে সুপার সিক্সে তুলতে না পারার আফসোস অস্কারের গলায়। So it's not all that negative. Probably we have a handicap with not a good beginning of the season, but in the last 15 or 16 games since we reached and we took over the team, our team is in position number 6. এবারের আইএসএল এ প্রথমবার ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। যুব ভারতীতে মোহামেডানকে হারিয়েছে তারা। কিন্তু এই জয়ের মাঝেও প্রভসিকান গিলের আচরণটা নিয়ে হঠাৎই উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। তাকে যখন তুলে নেওয়া হচ্ছিল সেই সময় মাঠ ছাড়তে রাজি ছিলেন না গিল। তার পরিবর্তে দেবজিৎকেই নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মাঠ ছাড়া নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন তিনি। এই নিয়ে যে প্রশ্ন উঠবে সেটাই তো স্বাভাবিক। অবশেষে খোঁজ নিয়ে জানা গেল কেন কোচ এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। ম্যাচের মাঝেই পায়ে হালকা টান ধরেছিল প্রভসিকানের। তাকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চাইছিলেন না তিনি। তাদের ফুটবলার বদলানোর শেষ সুযোগ ছিল ওই সময়টাই। আর সেটাই কাজে লাগিয়ে প্রভসিকান গিলকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। কারণ সেই হালকা চোটটাই যদি পরবর্তীতে বড় আকার ধারণ করত সেটা ইস্টবেঙ্গল দলের কাছে বিরাট ধাক্কা হতো তা বলাই যায়। অন্যদিকে মাঠে মেজাজ হারালেও ড্রেসিং রুমে ফিরে পরিস্থিতি বুঝেছিলেন গিলও। মোহামেডানের বিরুদ্ধে ডেভিডের গোলটা এখন টক অফ দ্য টাউন। তার টার্ন করে ভলিটা সাদা কালো জালে জড়াতেই যেন অনেক জবাব দিয়ে গেল। লাল হলুদ জনতার মুখে এখন শুধু ডেভিডেরই নাম। মোহামেডানের সঙ্গে এক প্রকার লড়াই করে ইস্টবেঙ্গলে নিয়ে আসে ডেভিড লালহাল সাঙ্গাকে। কিন্তু সমস্যা বড় নামের ভারে সেরকমভাবে ম্যাচ টাইম পাচ্ছেন না তিনি। তবে যখনই নেমেছেন নিজেকে প্রমাণ করেছেন। তাও তাকে নামাচ্ছেন না অস্কার ব্রুজো। শনিবার নিজের পুরনো দলের বিরুদ্ধে গোল করে আরও একবার জোরালো দাবি জানিয়ে গেলেন তিনি। ম্যাচে গোল করেছেন নাওরে মহেশও। মোহামেডানের বিরুদ্ধে আগের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন, সঙ্গে লাল কার্ড দেখেছিলেন নন্দ কুমারও। ইস্টবেঙ্গল কোচ মনে করেন তারা দুজনেই এই ম্যাচে প্রায়শ্চিত্ত করলেন। Nanda had a difficult week also due to some loss in his family, and today I think that Nanda Mahesh put the things clear. We were not happy with what happened in the first leg. We finished with 9 legs. We were happy with the performance, but we always try to win the derbies, and if we don't win the derbies, we cannot be fully satisfied. So today, apart from winning the derby, I think that Mahesh and Nanda, as you say, they could come back from the problems that they created to the team in the first leg with the red cards. হ্যামস্ট্রিং একটা চোট রয়েছে, আর সেটাই ভোগাচ্ছে রিচার্ড সেলিসকে। যা শোনা যাচ্ছে এখনও পর্যন্ত নাকি পুরোপুরি সুস্থ নন তিনি। শেষ ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে তাকে স্কোয়াডেও না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। এবার প্রশ্ন উঠছে পরের ম্যাচে তিনি খেলবেন কিনা। তবে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচের আগে কয়েকটা দিন সময় রয়েছে। শোনা যাচ্ছে মঙ্গলবার প্রস্তুতিতে আসতে পারেন সেলিস। সেখানেই তাকে দেখার পর হয়তো সিদ্ধান্ত নেবেন লাল হলুদ হেড স্যার। আইএসএলের মান ঠিক কোন জায়গায় মাঠে নেমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রবি হাসদা। আইএসএলের প্রথম ম্যাচ, তাও আবার ডার্বি। এক গোল করানোই শুধু নয়, ইস্টবেঙ্গলের ক্রস পিসও কাঁপিয়ে দিয়েছিলেন রবি। সন্তোষ ট্রফিতে বাংলাকে চ্যাম্পিয়ন করার পর থেকেই আইএসএলে নিজের সুযোগের অপেক্ষায় ছিল এই বর্ধমানের ছেলে। বড় ম্যাচে সুযোগ পেতেই নিজের জাত চেনালেন রবি। তবে মাঠে কিন্তু মিস করলেন তার বাংলা দলের সতীর্থ ইসরাফিলকে। ফার্স্ট টাইম আমার আইএসএল আর ফার্স্ট ম্যাচ ডার্বি ম্যাচ অ্যাসিস্ট করেছি, খুব ভালো লাগছে। আমি আমার 100% দিয়েছি, আর নেক্সট ম্যাচের জন্য আরও ভালো খেলতে হবে। এটা পার্ট অফ গেম, মিস হতেই পারে। পরের ম্যাচে চেষ্টা করব। প্রশংসা করেছি, হাত নিচে ভালো খেলেছি ফার্স্ট ম্যাচ। আইএসএলে ম্যাচ খেলল রবি, আর জবাব দিলেন সঞ্জয় সেন। রাশিয়ান কোচ চেরনিশভকে গণ্ড মূর্খ বলে বসলেন সঞ্জয় সেন। আসলে সন্তোষ জিতে আসার পর রবি হাসদা কবে মোহামেডানের প্রথম একাদশে সুযোগ পাবেন এই প্রশ্নেই একটা সময় তখনকার মোহামেডান কোচ চেরনিশভ সন্তোষ ট্রফিটা নিচু মানের টুর্নামেন্ট বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু রবি যে প্রথম সুযোগেই আইএসএলে নজর কাড়লেন সকলের।
তারপরই মোহামেডানের সদ্য প্রাক্তন বিদেশি কোচকে তুলোধনা বাংলার সন্তোষজয়ী কোচের। না না, এটা জবাব দেবেন না, যিনি বলেছেন তিনি একজন গৌমুণ্ড মূর্খ লোক। তো ভারতবর্ষীয় ফুটবল সম্বন্ধে যার কোনো ধারণাই নেই তার সম্বন্ধে কমেন্টস করার মতো আমি যোগ্য বলে মনে করি না। যে তার এইসব কমেন্টস গুলোকে পাত্তা দেওয়া উচিত না। আমি আগেই বলেছি, চ্যাম্পিয়ন হওয়ার পরে এই দলে রবি হাসদা শুধু নয়, অনেক ছেলে আছে যারা যদি সুযোগ পায় তারা দেখিয়ে দেবে যে তারা ফুটবলটা খেলতে জানে। এবং আইএসএল স্ট্যান্ডার্ডটা কি, উনি যদি ভারতবর্ষে আবার আসেন ওনাকে জিজ্ঞেস করবে, তাহলেই বুঝতে পারবেন আইএসএল স্ট্যান্ডার্ডটা কি। আইএসএল স্ট্যান্ডার্ডটা কি মাথায় দেয় না গায়ে মাখে নাকি ভগবানও জানে না। তো যারা এইসব কমেন্টস করে তাদের গুরুত্ব দেওয়া উচিত না। চাকর বাকর কি কমেন্টস করলো তার নিয়ে তো আমাদের মাথা ঘামালে চলবে না। যে খেলোয়াড় সে তার যাচ্ছে না, আমার আরো ভালো খেলতে হবে। ভালো লেগেছে প্রথম দিন একটা ইস্টবেঙ্গলের টিমের মধ্যে দলের বিপক্ষে খেলছে এবং ঘাবড়িয়ে না গিয়ে তার সহজাত যেটা খেলা সেটা খেলার চেষ্টা করেছে। ভাগ্য সহায় থাকলে গোলটাও পেত এবং আজকে গোল করেনি, পরের দিন খেললে পরের দিন গোল করবে। কলকাতা লিগ চ্যাম্পিয়ন কি ইস্টবেঙ্গল? কবে জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত? চ্যাম্পিয়নশিপের সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত বৈঠকে বসেনি আইএফএ। আগামী মঙ্গলবার সিএফএল এর শেষ ম্যাচ, এরপরই বৈঠকে বসবেন আইএফএ কর্তারা, তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়ে যাবে। অন্যদিকে ইস্টবেঙ্গলকে ওয়াক ওভার দিলে আইনি পথে হাঁটার কথা জানিয়ে রেখেছে ডায়মন্ড হারবার। নিজেদের ডিফেন্স শক্তিশালী করছে আইএফএও। কথাবার্তা চললেও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হচ্ছে না আসন্ন আইএফএ শিল্ড। আগামী 12 থেকে 25শে মার্চ পর্যন্ত হওয়ার কথা আইএফএ শিল্ড, কিন্তু সেখানে নির্বাচন থাকায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পাচ্ছে না আইএফএ। তবে অন্য ভেন্যুতে যাতে শিল্ড আয়োজন করা যায় সেই কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন আইএফএ কর্তারা এবং তারা আশাবাদী খুব শীঘ্রই সেই ব্যবস্থাও হয়ে যাবে। অন্যদিকে এবারের আইএফএ শিল্ডে ভুটানের পারো এফসির খেলা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে গত রবিবার রাতে কষ্টের জয় পেল লিভারপুল। প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে যাওয়া লিভারপুল দ্বিতীয়ার্ধে পুরোটা সময় ছিল চাপের মুখে। তবে ভাগ্য সুপ্রসন্ন হয়, শেষ পর্যন্ত হাসি মুখেই মাঠ ছেড়েছে আর্নে স্লটের দল। এই ম্যাচে লিভারপুল জিতেছে 2-1 গোলে। এই জয়ের ফলে 2 নম্বরে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান আবারও 7 করে ফেলল তারা। 25 ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট 60, অন্যদিকে সমান ম্যাচ খেলে আর্সেনাল আছে 53 পয়েন্টে। আর্জেন্টিনাকে পিছনে ফেলে আবারও দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ব্রাজিল। এই নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে 13 বার দক্ষিণ আমেরিকা মহাদেশের বয়স ভিত্তিক এই টুর্নামেন্ট জিতল ব্রাজিল। অথচ এবারের শুরুটা একেবারেই ভালো করেনি তারা। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে 6 গোল খেয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে ব্রাজিলের দুর্দশা দেখে অনেকেই সম্ভাব্য শিরোপাজয়ী দলের তালিকার বাইরে রেখেছিল তাদের। অন্যদিকে আর্জেন্টিনাকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ভাবতে শুরু করেছিল অনেকেই, কিন্তু উত্থান পতনের নাটকীয়তায় সেই আর্জেন্টিনাকেই পিছনে ফেলে শিরোপা জিতল ব্রাজিল। এদিন চিলির বিপক্ষে 3-0 ব্যবধানে ম্যাচ জেতে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা 2-3 গোলে হারে প্যারাগুয়ের কাছে। দিদিয়ের দেশার পর কে হবেন ফ্রান্সের কোচ? এমন প্রশ্ন এখন থেকেই উঠতে শুরু করেছে, কারণ দেশের সঙ্গে ফ্রান্স ফুটবল ফেডারেশনের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026 বিশ্বকাপের পর। 2012 সাল থেকে ফ্রান্সের কোচের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এই মেয়াদ শেষে আর তিনি কোচ থাকবেন না বলেও জানিয়ে দিয়েছেন। 2018 বিশ্বকাপ জেতা এবং 2022 বিশ্বকাপের ফাইনালে ওটা দেশের কাছে জিজ্ঞেস করা হয়েছিল তার অবর্তমানে ফ্রান্সের কোচ হিসেবে তিনি কাকে দেখতে চান। সেই প্রশ্নের উত্তরে তিনি নিঃসংকোচে জানান জিদানি তার যোগ্য উত্তরসূরি। এরপরই বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ককে নিয়ে শুরু হয়েছে জল্পনা। অবশেষে সান্তোসের হয়ে গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। 2023 সালের 3রা অক্টোবর থেকে প্রায় 502 দিন তাকে অপেক্ষা করতে হলো গোলে ফিরতে। যদিও মাঝে দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। গত রবিবার রাতে আগুয়া সান্তার বিপক্ষে নেমেছিল সান্তোস। সেখানেই ম্যাচের 12 মিনিটে বক্সের ভেতর ড্রিবল করে ঢোকার চেষ্টা করে ফাউলের শিকার হন নেইমার। পরে নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। শেষ পর্যন্ত 3-1 গোলে ম্যাচ জেতে সান্তোস। কখনো কখনো ঠিকানা বদলালে ভাগ্যও নাকি খুলে যায়। ব্রাজিলিয়ান উইঙ্গার আন্তনির ক্ষেত্রেও বিষয়টা যেন তেমনই হয়েছে। 2022 সালে অনেক আশা নিয়ে আন্তনিকে কিনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়ার পর থেকেই যেন ছন্দ হারাতে শুরু করেন আন্তনি। এক পর্যায়ে দলের বোঝা হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত এবারের উইন্টার উইন্ডোতে আন্তনিকে লোনে রিয়াল বেতিসে পাঠায় ইউনাইটেড। কিন্তু আশ্চর্যের বিষয়, স্পেনের এই ক্লাবে গিয়ে 24 বছর বয়সী ফরওয়ার্ড শুধু ছন্দই ফিরে পাননি, রীতিমতো হয়ে উঠেছেন গোল মেশিন। ওদিকে তাকে ছেড়ে দেওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগে গোল খরায় ভুগছে ইউনাইটেড। রবিবার রাতেও টটেনহামের কাছে 1-0 গোলে হেরেছে রুবেন আমোরিমের দল। অন্যদিকে লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল বেতিস। সেখানে বেতিসের হয়ে 51 মিনিটে প্রথম গোলটাই করেন আন্তনি। ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিতর্ক অব্যাহত। এবার বিতর্ক বাড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের লাহোর ও করাচি স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তেমনই দেখা যাচ্ছে। আইসিসি নিয়ম অনুযায়ী যে মাঠে খেলা হবে সেখানে অংশগ্রহণকারী সব দেশের পতাকা থাকবে, পাশাপাশি আইসিসি পতাকাও থাকবে। যদি তা না থাকে তাহলে নিয়ম মানেনি পাকিস্তান। জসপ্রীত বুমরার জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে হর্ষিত রানা এলেও প্রথম একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম বলেই জানা যাচ্ছে। প্রথম ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া, সেখানে হর্ষিত রানা নয়, শোনা যাচ্ছে অর্শদীপ সিংকেই খেলানোর সম্ভাবনা বেশি। নতুন বলে অর্শদীপ সিংয়ের পারফরমেন্স হর্ষিত রানার থেকে অনেকটাই ভালো, আর সেই কথা মাথায় রেখেই হয়তো অর্শদীপকে এগিয়ে রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে প্রথম ম্যাচে নামবে ভারত, কিন্তু সেখানেই নেই ভারতের অন্যতম সেরা পারফর্মার জসপ্রীত বুমরা, আর সেটাই বাংলাদেশের কাছে ভারতকে হারানোর একটা বড় সুযোগ হিসাবে দেখছেন ইমরুল কাইস। এই মুহূর্তে বুমরা বিশ্বের অন্যতম সেরা পেসার, তার না থাকার সুবিধাটাই বাংলাদেশকে তোলার পরামর্শ ইমরুল কাইসের। হকি থেকে দাবা, টেনিস থেকে সাঁতার, ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। FIH প্রো লিগের ম্যাচে দুরন্ত কামব্যাক ভারতীয় হকি দলের। মাত্র 24 ঘন্টার ব্যবধানে স্পেনের বিরুদ্ধে প্রথম লেগে হারের বদলা নিল তারা। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতীয় দলের হকি তারকা হরমনপ্রীত সিংকে, তবে তাকে ছাড়াও ম্যাচ জিততে অসুবিধা হয়নি। শেষ পর্যন্ত 2-0 গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে অভিষেক ললিতরা। এদিন অনেক সংঘবদ্ধভাবেই ম্যাচ খেলেছে ভারত। ম্যাচের 32 মিনিটে প্রথম গোল করেন মনদীপ সিং, তার 7 মিনিট পর দিলপ্রীত সিংয়ের হাত ধরেই আসে দ্বিতীয় গোল। আগামী মঙ্গলবার জার্মানির বিরুদ্ধে নামবে ভারত। ভারতের পুরুষ হকি দল জয় পেলেও ইংল্যান্ডের কাছে টাই ব্রেকারে 2-1 গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতের মহিলা দলকে। রবিবার বার্সেলোনায় অনুষ্ঠিত বিশ্ব হাফ ম্যারাথনে নতুন নজির গড়লেন উগান্ডার দৌড়বিদ জ্যাকব কিবলিমো। তিনি মাত্র 56 মিনিট 42 সেকেন্ডে 15 কিমি পদ অতিক্রম করে ভেঙে দিলেন ইথিওপিয়ার অ্যাথলিট ইওমিফের রেকর্ড। গত বছর 57 মিনিট 30 সেকেন্ডে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন, কিন্তু উগান্ডার জ্যাকবের মতো এত দ্রুত এর আগে কোনো অ্যাথলিট অতিক্রম করতে পারেননি। সেই হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। খেলার মাঠে খেলার খবরের বাইরেও উঠে আসে নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আমি চিরকালই লাজুক, কখনোই ভাবিনি নিজের হয়ে কথা বলতে হবে। শুধু মন দিয়ে ক্রিকেট খেলেছি। আমার হয়ে প্রচার করার কেউ নেই, আমার হয়ে কথা বলবে ক্রিকেট। এখন মনে হচ্ছে সেটুকু অন্তত জানানো দরকার, না হলে সবাই ভাববে আমি হয়তো জাতীয় দলের লড়াইয়ে নেই। ভারত দল হিসেবে শক্তিশালী, বোলিং আক্রমণ ও ব্যাটিং শক্তি দুর্দান্ত, কিন্তু এটাও ঠিক বুমরা নেই ভারতীয় দলে। গত 2 বছর বুমরা ভারতীয় দলের হয়ে কি করেছে তা আমাদের সবারই জানা। বুমরা না থাকার সুবিধা বাংলাদেশ নিতে পারবে বলেই মনে হয়। আজ এ পর্যন্তই। আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়। খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক।